জরুরি অবস্থার সময় যে লড়াইটা করেছিলাম ৭৫ সালে ছাত্রাবস্থায়, তখন শুধু ওর নয়, এর সঙ্গে সঙ্গে ওর বাবা মা সবার স্নেহ আমার প্রতি ছিল। এরা পুরো ব্যাকগ্রাউন্ডে ছিল। আরেকটা কথা, 2019-এ যখন আমি লড়াই, এই সময় তো মানে খুব, সেটা তো খুব একটা হিস্টোরিক মোমেন্ট, তাহলে সেই মোমেন্টের তাহলে সাক্ষী তাহলে আপনারা। মানে বিপজ্জনক অবস্থা ছিল, যেখানে যে কোনো মুহূর্তে আমরা চলেও যেতে পারতাম। সেই অবস্থাতে ওভারকাম করে সে যখন লড়াই করি, তখন ওর স্ত্রী ভয়ঙ্করভাবে অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত। সেই সময় ও আমার অবর্তমানে আমার বাড়িতে এসে আমার শুভ কামনা করে একটি চিঠি আর ওর সাধ্যমতো সাধন আমার মিসেসের হাতে ও দিয়ে চলে গেছিল। জয়তোর আমরা একই গোত্রের, আমরা মানে কি বলবো, ও যা আমিও তা, ও জিতলে আমি জিতা, আমি জিতলে ও জিতা, এই হচ্ছে। এটা বোধহয় মানে রাজনৈতিক লড়াইগুলো একসঙ্গে লড়লে বোধহয় এরকম বন্ধুত্ব হয়, তাই না? একদম, এটা হচ্ছে বিচারধারার। ও যে সরাসরি ভারতীয় জনতা পার্টিতে তা নয়, কিন্তু বিচারধারাটা ওর মধ্যে একেবারে মানে একদম এক, এবং আরো কট্টরভাবে। আপনি তো রাজনীতিতে নেই, যখন বন্ধুকে দেখেন এরকম একটা জায়গায় কেন্দ্রের মন্ত্রিত্ব সামলে এসেছে, তখন কি মনে হয়? আমার তো মানুষটা কি একই আছে না বদলে গেছে? মানুষটা একই আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি যখন ক্লাস নেব তখন আমার একটা দায়িত্ব থাকবে আলাদা, আমি যখন বাইরে থাকবো তখন একটা আলাদা দায়িত্ব। তো তেমনি ও এখন ক্লাস নিচ্ছে, মনে হয় এখন মন্ত্রী হয়েছে, তো মন্ত্রীর দায়িত্ব একটা আলাদা। সেইভাবে তো আমাদের সঙ্গে এখন ও মিশতে পারবে না বা সুযোগ নেই। আমি অনেক সময় আসতে বারণ করি, আমি তুই আসলে তো অনেক সিকিউরিটি নিয়ে আসবি, আসতে হবে না, তুই ফোনে আমার সঙ্গে কথা বল, এইভাবে চলে আর কি। কিন্তু অন্তত এটুকু ভালো লাগছে যে অন্তত এটা মানে বন্ধুত্বটা, সেই সম্পর্কটা, সেই আবেগটা এক রয়েছে, আবেগটা একই রয়েছে। এবং শুধু তাই না, আমরা সর্বক্ষণ দুজনের কথাই ভাবি এই ক্ষেত্রে। না, আমি পরবর্তীকালে কখনো আমি শুনবো, আমি ভেবেছিলাম যে এবারে এই প্রচারের মাঝখানে একটু একটু করে সেই জরুরি অবস্থার সময় থেকে আপনার যে জার্নিটা, সেটা একটু শুনবো, মানে সেটাও মানুষের জানা খুব দরকার, যে আজকে লোকে যে সুভাষ সরকারকে দেখছে, সেই সুভাষ সরকার একটু একটু করে একদিনে হননি, সেই সুভাষ সরকার আরো অনেক ইতিহাস, অনেক শুরু থেকে শুরু ছিল, তাই না? হ্যাঁ, খুব স্বাভাবিক। তার কারণ আজকের যে বিচারধারায় যে সরকার, তো সেই বিচারধারার সামাজিক কাজগুলো করতাম, আর যার ফলেই 1975 সালে যখন দেশে জরুরি অবস্থা হয় আর তার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের সক্রিয় ভূমিকা ছিল। তখন আমি মেডিকেল স্টুডেন্ট, এবং সেই সক্রিয় ভূমিকায় থাকলে পরে আমার পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে, সারা জীবনের মতো পড়াশোনা শেষ হতে পারে। সমস্ত ঝুঁকি নিয়েই আমরা সেই কাজগুলো করেছিলাম। সবার কাছে খবর পৌঁছানো, সেই বুলেটিন পৌঁছানো, সত্যাগ্রহ করা, জেল যাওয়া, সব কিছু করেছিলাম। এবং তখন ইন্দিরা গান্ধী পরাস্ত হয়েছিলেন, জনতা পার্টির সরকার দেশে প্রতিষ্ঠিত হয়েছিল। ঘর ছিল, এটি তখন খড়ের ঘর ছিল, একটি রুম ছিল, সর্বপ্রথম ওই ধারার একটি রুম ছিল, এইখানে উনি শয়ন করতেন, এইটিতে থাকতেন ভারতী। এখানে এটা ওনার শয়ন কক্ষ, আর এইখানেই উনি মানে অনেক পুরো এই গ্রামকে কেন্দ্র করে সমাজ সেবা সমস্ত কিছু করেছেন। সমস্ত যুবকদের মানে আমি দেখেছি, আমার এক বন্ধু মেডিকেল কলেজ স্টুডেন্ট ছিলেন, তিনি প্রতি সপ্তাহে এসে অন্তত 1-2 রাত্রি এখানে অতিবাহিত করত। আচ্ছা, মানে যুবকদের আকর্ষণ করতে পারত। তখন থেকেই নাকি আপনার এই আশ্রমে আসাটা তখন থেকেই এসছি, কিন্তু আমি এরকম ভাবে দীক্ষিত নই, কিন্তু সম্পর্ক ছিল, প্রণাম করেছি, এসছি। আমি অন্তত 6-7 বার এসছি এখানে। আর স্বামী স্বরূপানন্দ এই দেখছেন, বাবার কম বয়সী ছবি, আর এই কোণেরটাই উনি এই কম বয়সী। এটা কি ওনারই সমাধি? ওনারই সমাধি। ওনার দেহ এরই নিচে সমাহিত করা হয়েছে, এবং এটাই ওনার সমাধি মন্দির আর কি। প্রচুর ওনার মানে শিষ্য সমস্ত কিছু, এবং যারা অনেক যুবকেরাও সব থেকে বড় কথা আসে এখানে কেন্দ্র করে।
না আমি সেটাই ভাবছি যে মানে এই মানে ভোটের প্রচারে অনেকে অনেক জায়গায় অনেক রকম ইকুয়েশন থেকে অনেকভাবে অনেক কিছু সাজায়, কিন্তু আপনি এরকম ভাবে আশ্রমে আসছেন, আমি স্বাভাবিকভাবে চলি, মানে এটা কি স্বাভাবিকভাবে মনের চলি। জোর পাওয়া যায় এখান থেকে? না, সে তো খুব স্বাভাবিক আছে। আর সব থেকে বড় কথা, আমি পুরনো কোনো কিছু ভুলি না। পুরনো কিছু বলেন না কেন? কেন এই কথাটা বললেন? এই কথাটা বললাম যে সম্পর্ক ক্রমশ বৃদ্ধি করতে হয় আর পুরনোকে রক্ষা করে, তাহলে পরেই রাজনৈতিক জীবনেও কিন্তু সফল হওয়া যায়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনেও সফল হওয়া যায়। এটা কোনো খুব interesting সম্পর্ক, কথা, মানে কোনো রাজনীতি করলে যে সম্পর্ক পারিবারিক বা সামাজিক জীবন থেকে বিচ্যুত হয়ে মানুষ গেল, ব্যক্তি জীবন একদম ছাড়খাড় হয়ে গেল, এটা কিন্তু হয় না। একদম না, একদম না। আমি তো মনে করছি আমি যথেষ্ট এটা ব্যালেন্স করতেই পারছি, এবং আমার মানে পরিবার আমার প্রতি কোনো ক্ষুব্ধ নয় যে আমি সময় কম দিচ্ছি বলে। একবার দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরাও যাই একটু। এটা যে আশ্রমে মাঝে মধ্যেই আসেন, সেই আশ্রমের আমরাও আজকে চলে এসেছি। ছোট্ট গ্রাম, সেই ছোট্ট গ্রামেই দেখুন এইরকম একটি উপাসনা গৃহ আছে। এই উপাসনা গৃহ কিন্তু শুধু মানুষ মোক্ষ লাভ করার জন্য আসে, খুব বয়স্করা সেরকম নয়। এই আশ্রমটার বৈশিষ্ট্য এটা, যেখানে যুবকেরাও আসে আর এসে বিভিন্ন উপদেশের কথা বলে, তারা ধ্যান করে, মেডিটেশন করে, যাতে তাদের ব্যক্তি জীবনেও আরো ভালো থাকতে পারে। ডাক্তারবাবু, যখন এই সময়তে আপনি প্রচারে রয়েছেন, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জনসভা করেছেন। তিনি বলেছেন যে বাঁকুড়ার জন্য তিনি কি দেননি, রাস্তা থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একদম বাঁকুড়াকে পুরো ঢেলে সাজিয়ে দিয়েছেন। কি বলবে? প্রধানমন্ত্রীর দেওয়া 150 কোটি টাকা ব্যয়ে যে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, তাতে উনি ডাক্তার দিতে পারলেন না মাননীয় মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী তো দেখেননি যে রাজ্যের হাসপাতালকেও 150 কোটি টাকা দিয়েছে। উনি কেন দিলেন না ছাতনা মুকুটমণিপুর রেলপথের জায়গা? উনি কেন দিলেন না দ্বারকেশ্বর গন্ধেশ্বরী বাঁধ প্রকল্প, যার জন্য কেন্দ্র 3,500 কোটি টাকা দিতে প্রস্তুত ছিল? তার জন্য জমি দিলেন না, কোনো প্রতিনিধিকে প্রস্তাবে পাঠালেন। কিন্তু উনি বলছেন যে আমি এখানে 4টে ট্রেন দিয়েছি, আমি বিশ্ববিদ্যালয় দিয়েছি, আমি হাসপাতাল করে সব দিয়েছি। ভুল কথা, সব ভুল কথা। কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার তো হয়েছে, তাহলে কি? যেমন উনি বলে থাকেন যে উনি 5 কেজি রেশন ফ্রি দিচ্ছেন, 5 কেজি চাল, তো এত বড় মানে অসত্য কথা যিনি বলতে পারেন, তার কোনো কথাই বিশ্বাস করবে না মানুষ, কোনো কথাই বিশ্বাস করবে না।